হে হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। আমাদের এখানে আমরা বেসিক টু অ্যাডভান্স জানার চেষ্টা করব। তো চলো শুরু করে দিই। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বাপ্পি, পড়াশোনা করছি সাস্টে। তো এখানে আমরা ক্যালকুলাস সম্পর্কে কিছু ধারণা লাভ করব। ক্যালকুলাস জিনিসটা কি? ক্যালকুলাস হচ্ছে আমাদের গণিতের একটি শাস্ত্র, অর্থাৎ গণিতের একটা পড়াশোনা, এটাকে ক্যালকুলাস বলে। এটার অনেক 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 বিস্তারিত তোমরা জানতে পারবা আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রে। তো আমি এখানে বেসিক ধারণা দিব ক্যালকুলাস সম্পর্কে, তারপর আমরা ডিরেক্ট টপিকে চলে যাব। তো ক্যালকুলাসের প্রধান দুইটি শাখা রয়েছে। একটিকে বলা হয় ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, বা এটাকে অবকলনও বলে। ডিফারেন্সিয়েশন, বানান টানান ভুল হইলে ক্ষমা করে দিও ভাই। অন্তরীকরণ। আরেকটি যে শাখা আছে এটাকে বলা হয় ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। সো তোমরা নাম শুনে বুঝতে পারতেছো যে অন্তরীকরণ মানে কোনো কিছুর মানে ভাগ করা। ভাগ করা বলতে এইরকম ভাগ করা না, মানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুতে একটা বড় বস্তুকে ভাগ করা। কিরকম? ধরো একটা বড় বস্তু আছে, এটাকে আমরা ছোট ছোট অসংখ্য বস্তুতে পরিণত করব। এই যে অসংখ্য বস্তুতে পরিণত করতেছে, এটা সংখ্যা কত, মানে কতগুলা মানে ছোট ছোট বস্তু, এর সংখ্যা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ অসীম সংখ্যক। তারপর আমাদের যোগজীকরণটা কি? যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের, মানে অন্তরীকরণেরই উল্টা একটা প্রসেস। এখানে আমরা বড় বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুতে পরিণত করেছি, এরপর আমরা এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো বস্তুকে, অসীম সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো বস্তুকে একটা বড় বস্তুতে পরিণত করব। এটাকে বলা হয় যোগজীকরণ। ওকে, সো এখন অন্তরীকরণকে কিভাবে প্রকাশ করা হয়? ধরো একটা বস্তু, এটাকে আমরা অন্তরীকরণ করব, এর অন্তরজ নির্ণয় করব। এটাকে আমরা প্রকাশ করে থাকি ডিডিএক্স দ্বারা, অর্থাৎ ডিডিএক্স অফ এই বস্তু, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এই বস্তুটাকে আমরা ভাঙতেছি। ওকে, এইভাবে আমরা একটা জিনিসকে প্রকাশ করে থাকি, এখানে এর ফলাফলটা চলে আসবে। এবং ইন্টিগ্রেশনকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি? এইভাবে প্রকাশ করে থাকি, একটা বস্তু ডিএক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এটার যোগজ নির্ণয় করব, এটা হচ্ছে এর যোগজ। ওকে, এখানে যোগজীকরণের ক্ষেত্রে এখানে লিমিট দেয়া থাকে। এখানে এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট। ওকে, এটা সম্পর্কে আমরা আম, আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রে বিস্তারিত জানবো। তো এখানে আমি জাস্ট বেসিক দিয়ে রাখলাম। এই যে চিহ্নটা আছে না, এই যে চিহ্নটা, এটা কিভাবে আসলো? একটা এস ছিল এককালে, এটাকে লোকজন দুই দিক দিয়ে টান দিছে, তার ফলে এটা এরকম হয়ে গেছে। মজা করলাম। এরপর আমরা অন্তরীকরণ সম্পর্কে আরো একটু ডিটেলসে জানার চেষ্টা করি, যেটা আমাদের পদার্থ বিজ্ঞানে লাগবে। সো অন্তরীকরণ এটা আবার দুই প্রকার। অন্তরীকরণ এটা আবার দুই প্রকার। ওকে, একটা হচ্ছে আংশিক অন্তরীকরণ, আরেকটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ। আসলে এটা কোনো প্রকারভেদ না। এই যে আংশিক অন্তরীকরণটা আছে না, এটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণেরই একটা অংশ। ধরো এটা একটা পূর্ণ অন্তরীকরণ, এইখানের একটা ছোট অংশ, এইটাই হচ্ছে আংশিক, মানে এই পূর্ণ অন্তরীকরণের একটা অংশ, এটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। জাস্ট উদাহরণ দিলাম আর কি। এটাকে যখন পূর্ণ অন্তরীকরণকে তো আমরা ডিডিএক্স দ্বারা প্রকাশ করে থাকি, তাই না? আংশিক অন্তরীকরণকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি, ডেল ডেল এক্স। তো এটা সম্পর্কে আমরা একটু পর আরো একটু বিস্তারিত জানবো। তো পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস, পদার্থবিজ্ঞানে গণিতের সবকিছুরই একটু একটু ইউজ আছে, কিন্তু এই ক্যালকুলাসটার অনেক, মানে অনেক জায়গায় ইউজ হয় এই জিনিসটার। তো ভেক্টরে আমরা যেহেতু আমাদের এই লেকচারটা ভেক্টর ক্যালকুলাস নিয়ে, আমরা এখানে বেশি দূর যাব না। তো ভেক্টর ক্যালকুলাসে কোন জিনিসটা ইউজ হয়? আংশিক অন্তরীকরণ। ওকে, আংশিক অন্তরীকরণ এই জিনিসটা আমাদের মানে ভেক্টরে লাগবে। পদার্থবিজ্ঞানে এই ক্যালকুলাসের অনেক ধরনের ইউজ আছে। পূর্ণ অন্তরীকরণটা কোন জায়গায় কাজে লাগে? পূর্ণ অন্তরীকরণটা বিভিন্ন সূত্রের ডেরাইভেশনে কাজে লাগে, বিভিন্ন সূত্রের ডেরাইভেশন, এবং যোগজীকরণও বিভিন্ন সূত্রের
ডেরাইভেশন, তারপর যোগজীকরণটা কিন্তু নিউটনীয় বলবিদ্যায় ম্যাথেও কাজে লাগে, কাজ ক্ষমতা শক্তির ম্যাথেও কাজে লাগে। ওকে, এগুলো লাগে সূত্র, ডেরাইভেশন, ম্যাথ, হাবিজাবি। আর এই আংশিক অন্তরীকরণ এই জিনিসটা আমাদের লাগবে হচ্ছে ভেক্টর ক্যালকুলাসে। ভেক্টর ক্যালকুলাস। ওকে, তো চলো নেক্সটে চলে যাই। এখানে আমরা অন্তরীকরণ নিয়ে একটু জানবো, কারণ যেহেতু আমাদের এটা মানে এই ভেক্টর ক্যালকুলাসে অন্তরীকরণ নিয়ে কথাবার্তা হবে, সো আমাদের এই জিনিসটা একটু বেসিক দিতে হবে। কারণ এখানে হয়তো অনেক ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে যারা হচ্ছে ক্যালকুলাসের নাম শুনলে ভয় পায়, এরা ক্যালকুলাস কখনো ধরে নাই, কিন্তু ভেক্টর পড়ার জন্য তো আমাদের ক্যালকুলাসটা লাগবে। তো এই কারণে আমরা অন্তরীকরণের বেসিক ধারণা দেব। তো ভেক্টর ক্যালকুলাস করার জন্য তোমাদের এই কয়েকটা সূত্র জানলেই হবে। ওকে, এতগুলাও লাগে না, এই যে এই নিচের তিনটা, এই তিনটাও লাগে না। ওকে, এই উপরে এগুলো জানলেই হয়। তো দেখো এখানে ডিডিএক্স অফ কে আছে। সো ডিডিএক্স অফ কে, এখানে কে জিনিসটা কি? কে হচ্ছে ধ্রুবক। তুমি যদি এক্স এর সাপেক্ষে কোনো ধ্রুবককে অন্তরীকরণ করো তাহলে সেটা হয়ে যাবে জিরো। ধ্রুবক কি কি? ধ্রুবক হচ্ছে 1 2 3 ডট 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 আরো অনেক কিছু, যেগুলো মানে যে রাশিগুলোর মানের কোনো পরিবর্তন হয় না সেগুলোকে আমরা ধ্রুবক বলে থাকি। ওকে, সো আমরা বুঝলাম যে কোনো এক্স এর সাপেক্ষে কোনো ধ্রুবককে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে অ্যান্সার পাবো আমরা জিরো। কিরকম? যে ডিডি এক্স অফ 1, এটাকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে পাবো হচ্ছে জিরো। সেম ডিডি এক্স অফ 2 করলেও জিরো। এমন একটা মান যেটার মান কখনো চেঞ্জ হবে না, যেটা একদম ধ্রুবক, ওইটা তুমি যে কোনো ভ্যালু এখানে বসাই দিলে অ্যান্সার আসবে জিরো। তো এরপর আমরা ডিডি এক্স অফ এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে যদি আমরা এক্স কে অন্তরীকরণ করি তাহলে হবে আমাদের 1। এটা কিন্তু মনে রাখতে হবে, তোমাদের এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, তারপর ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার অন্তরজ হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এটার যদি উদাহরণ দেই সেটা হচ্ছে, ধরো ডিডি এক্স অফ 3x কিউব, সরি ধরো 3টা নাই, ডিডি এক্স অফ এক্স কিউব। ওকে, এখন এটার অন্তরজ হবে 3x 3 মাইনাস 1, অর্থাৎ 3x স্কোয়ার। ওকে, বুঝতে পারলো তো? এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, আচ্ছা, এরপর ডিডি এক্স অফ রুট এক্স। তোমরা এই সূত্রটা মুখস্থ করে ফেলবা। এই জিনিসটা কিভাবে আসছে জানো? এই যে ধরো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, এইটাই তো মূলত রুট এক্স, তাই না? সো এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে জিনিসটা আসতো এরকম, হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1। সো জিনিসটা হইতো হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। সো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে হাফ এক্স টু দি পাওয়ার হাফ 1/√x। ওকে, সো এটাকে তোমরা ডিরেক্ট ফর্মুলা হিসেবে মনে রাখবা যে যদি রুট এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/2√x। ওকে, আচ্ছা, এরপর ডিডি এক্স অফ ইউভি। আমি একটু পাতাটা ক্লিয়ার করি, স্লাইডটা পাতা বলতেছি কেন। এখন ডিডি এক্স অফ ইউভি, ইউ একটা চলক, ভি আরেকটা চলক। ওকে, যখন এই ইউভি দুইটাই চলক হবে তখন আমাদের অন্তরীকরণটা হবে এরকম যে ডিডি এক্স অফ ডিডি এক্স অফ ইউভি, ইউকে অক্ষত রেখে এই ভিকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে দিবা, দেন এই ভিকে অক্ষত রেখে এই ইউকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে দিবা। বুঝতে পারলা? যখন আমাদের ইউভি দুইটাই চলক, মনে রাখতে হবে কিন্তু ভাইয়া। আমি যদি একটু উদাহরণ দিই সেটা হচ্ছে ডিডি এক্স অফ, বারবার এখানে এক্স দিচ্ছি কেন, ডিডি এক্স অফ এক্স কিউব ওয়াই। ওকে, এখন প্রথমে আমরা এক্স কিউবকে অক্ষত রেখে এই মানে ডিডি এক্স অফ ওয়াই এটাকে অন্তরীকরণ করে দিলাম, ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিলাম। দেন আমরা ওয়াইকে অক্ষত রেখে এই এক্স কিউবকে অন্তরীকরণ করে দেবো। এক্স কিউবকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? এই যে 3x 3 মাইনাস 1 অর্থাৎ 2, এই যে এই সূত্রটা। ঠিক আছে, আচ্ছা, তো জিনিসটা তো বুঝতে পারলো তাই না? একবার এইটাকে অক্ষত রেখে এইটাকে অন্তরীকরণ করে দিবা, আবার এইটাকে অক্ষত রেখে এইটাকে অন্তরীকরণ করে দিবা। এটা হচ্ছে মানে এই ফর্মুলাটার একটা উদাহরণ, যখন ইউভি দুইটা চলক। এবার দেখো ইউভি
যখন এইভাবে থাকবে তখন একটা যদি ধ্রুবক হয়, ধরো ভি ধ্রুবক বা যে কোনো একটা ধ্রুবক, সেক্ষেত্রে জাস্ট মানে যেটা ধ্রুবক ওইটাকে অক্ষত রেখে বাকিটাকে অন্তরীকরণ করে দিলেই চলবে, পরে আর কিছু করা লাগবে না। আমি যদি একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে ডিডিএক্স অফ 3x। এখানে 3 কিন্তু ধ্রুবক, সো 3 কে অক্ষত রেখে ডিডিএক্স অফ এক্স, এক্সকে মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবা, তাহলে অ্যান্সার হবে আমাদের 3, কারণ ডিডিএক্স অফ এক্স আমরা জানি হচ্ছে 1। ওকে, দেন এই যে এই চারটা ফর্মুলা না, এগুলো কিন্তু লাগেই না, বুঝছো? আমাদের এই ভেক্টর ক্যালকুলাসে এই চারটা ফর্মুলা একদমই লাগবে না। তাও যদি একটু দেখো, সেটা হচ্ছে ডিডিএক্স অফ, যখন ভগ্নাংশ থাকবে, দুইটা কিন্তু চলক, ওকে, যখন ভগ্নাংশ থাকবে তখন তোমরা নিচেরটাকে নিচে স্কোয়ার করে দিবা, দেন নিচেরটাকে উপরে অক্ষত রেখে বাকিটাকে অন্তরীকরণ করে দিবা, মাইনাস, যেহেতু আগে আমরা ইউকে অন্তরীকরণ করেছিলাম, ভিকে অক্ষত রেখেছিলাম, সো এইবার ইউকে অক্ষত রেখে ভিকে আমরা এক্স এর সাপেক্ষে মানে অন্তরীকরণ করে দেব। ওকে, তারপর ডিডিএক্স অফ লন এক্স, এটা একটা ডিরেক্ট ফর্মুলা, তোমাদের মনে রাখতে হবে। লন এক্সকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 1/x। ওকে, দেন সাইন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করে দিই তাহলে আমরা পাবো কজ এক্স, দেন আমরা কজ এক্সকে যদি অন্তরীকরণ করে দিই তাহলে আমরা পাবো মাইনাস সাইন এক্স। তো এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। এই নিচের সরি ভাই, এই নিচের চারটা মনে না রাখলেও চলবে, কিন্তু উপরের গুলো তোমাদের ঠোঁটস্থ রাখতে হবে। উপরের গুলো কিন্তু খুবই সহজ, দুই একবার পড়লেই তোমাদের মনে থাকবে। সো নেক্সটে আমরা আংশিক অন্তরীকরণ নিয়ে কথা বলবো। আংশিক অন্তরীকরণ জিনিসটা কি? আংশিক অন্তরীকরণ হচ্ছে শুধু যে মানে যে চলকের মানে যে চলকের সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে, আমরা শুধু সেই চলকটাকেই ডিফারেন্সিয়েট করব। এই যে ওয়াই জেড এগুলোকে আমরা অক্ষতই রেখে দেবো, এগুলোকে আমরা ধ্রুবক চিন্তা করব। কিরকম? যে ডেল ডেল এক্স, এখন এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 2x। দেন এই ওয়াই স্কোয়ার এবং জেড এটাকে আমরা অক্ষত রেখে দিব, ওয়াই স্কোয়ার জেড। তারপর এক্স কিউবকে আমরা অন্তরীকরণ করে দেবো। বুঝছো ব্যাপারটা? তো বুঝো যে যেহেতু এক্স এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করব, তাই এই বাকি যে চলকগুলো আছে এগুলোকে আমরা ধ্রুবক মনে করব। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন এক্স কিউবকে যদি আমরা অন্তরীকরণ করে দিই সেটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই। যেহেতু এটা পুরাটাই ধ্রুবক, সো আমরা জানি হচ্ছে ডিডিএক্স অফ ধ্রুবক ইকুয়াল 0। ওকে, সো ইকুয়াল 0, সো 2x প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এবার দেখো ডেল ডেল ওয়াই, এখন ওয়াই এর সাপেক্ষে আমাদের আংশিক অন্তরীকরণ করতে হবে। সো ওয়াই এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করতে যাই তখন এই এক্স জেড এগুলো কিন্তু আমাদের এখন মানে আমরা এখন এটাকে ধ্রুবক চিন্তা করব। সো প্রথমেই আমরা ধ্রুবকটাকে 0 বানিয়ে দিই, কারণ কোনো কিছুর সাপেক্ষে ধ্রুবককে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে 0। দেন ওয়াই স্কোয়ার, দেখো ওয়াই স্কোয়ারকে আমরা ওয়াই এর সাথেই মানে ওয়াই এর সাপেক্ষেই অন্তরীকরণ করে দিব। সো 2y 2 - 1, অর্থাৎ ওয়াই এর উপরে 1 থাকবে, 1 লেখা লাগবে না। দেন এক্স কিউব আর জেড এই দুটা কিন্তু অক্ষত থাকবে, এক্স কিউব জেড প্লাস জেড স্কোয়ার ওয়াই। দেখো এখানে জেড স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক ধ্রুবকের জায়গায়, দেন ওয়াইকে যদি তুমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে দাও তাহলে তো 1ই পাবো। সো আমাদের অ্যান্সারটা হবে জেড স্কোয়ার প্লাস 2y এক্স কিউব জেড। ওকে, সো এই হচ্ছে আমাদের আংশিক অন্তরীকরণ। এইটাই মূলত আমাদের বারবার লাগবে ভেক্টর ক্যালকুলাসে। তো এখন আমরা আমাদের মেইন টপিকে ঢুকে যাচ্ছি, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। তো এর জন্য আমরা একটা জিনিসের সাথে আগে পরিচিত হব, সেটা হচ্ছে অপারেটর। অপারেটর জিনিসটা কি? অপারেটরের শাব্দিক অর্থ হচ্ছে সংঘটক বা কার্যকারক বা চলক বলতে পারো। ঠিক আছে, কিরকম? যেমন স্কোয়ার, তারপর কিউব, তারপর রুট, এগুলো প্রত্যেকটা এক একটা অপারেটর, এগুলোর নিজস্ব কোনো মান নেই, তবে এগুলো অন্যকে মডিফাই করতে পারে। যেমন 2 এর উপর স্কোয়ার দিলে হয়ে যাবে 4, তাই না? এই 2টা এইটার ভ্যালুটা চেঞ্জ করে দিবে, যার উপর বসবে যার সাথে বসবে তার ভ্যালুটা চেঞ্জ করে দিবে, কিন্তু এই স্কোয়ারটা এর কিন্তু নিজস্ব কোনো মান নেই। দেখো এই স্কোয়ারটা খালি একটা স্কোয়ার, এটার ভ্যালুটা কি? এটার ভ্যালু কোনো নাই। ঠিক আছে, তো 2 এর উপর যদি কিউব দাও তাহলে হয়ে যাবে 8, তারপর 4 এর উপর রুট দিলে হয়ে যাবে 2। সো
বুঝতে পারতেছো ব্যাপারটা, যে এই যে স্কোয়ার কিউব রুট এগুলো নিজস্ব কোনো দাম নেই, কিন্তু এগুলো অন্যকে মডিফাই করতে পারে। সেরকমই একটা জিনিস, সেটা হচ্ছে ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর জিনিসটা কি? ভেক্টর অপারেটরও এক ধরনের অপারেটর, যেটা নিজস্ব কোনো দাম নেই, কিন্তু এটা অন্যকে মডিফাই করতে পারে, অন্য কোনো ভেক্টর বা স্কেলার রাশিকে এটা মডিফাই করতে পারে। সো এইটা কি? এটা হচ্ছে ন্যাবলা। যেহেতু ভেক্টর অপারেটর, সো উপরে একটা ভেক্টর সাইন দিতে হবে। সো এই ন্যাবলাটা, এটার রূপটা কিরকম, এটা কিভাবে কাজ করে? এটার রূপ হচ্ছে এরকম, যে ডেল ডেল এক্স আই হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই জে হ্যাট প্লাস ডেল ডেল জেড কে হ্যাট। ওকে, সো এই জিনিসটা তোমাদের একটু নোট করে নিতে হবে। এই জিনিসটা আমাদের সামনে অনেক কাজে লাগবে। এখন ভেক্টর যে ক্যালকুলাস আছে আমাদের বইয়ে, এখানে 3টা টপিক আছে। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স, আরেকটা হচ্ছে কার্ল। সো এই 3টার জিনিসের উপর মানে এক একটা লেকচার দেওয়া সম্ভব, বাট আমাদের এত দরকার নাই। ইন্টারমিডিয়েটে জাস্ট জানলেই চলে, মানে জানার মতো জানলেই চলে, অত বেশি জানা লাগে না। সো আমরা প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে জানার চেষ্টা করব, মানে একদম ডিটেলসে না, মানে যতটুকু লাগে আর কি। আমাদের আমাদের ইন্টারমিডিয়েটের জন্য একদম অ্যাডভান্স পর্যন্তই যাব, ঠিক আছে? তো চলো এখন আমরা প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে বুঝি। তো প্রথমে গ্রেডিয়েন্ট দেখবো আমরা। গ্রেডিয়েন্ট জিনিসটা কি? এর জন্য আমাদের বুঝতে হবে যে ক্ষেত্র কি জিনিস। ক্ষেত্র দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র, আরেকটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। কিরকম? স্কেলার ক্ষেত্রের কিছু উদাহরণ যদি আমি তোমাদের বলি, ঘনত্ব, বিভব ইত্যাদি। আর ভেক্টর ক্ষেত্রের যদি উদাহরণ তোমাদের আমি বলি, সেটা হচ্ছে প্রাবল্য, মহাকর্ষ প্রাবল্য, তারপর তড়িৎ প্রাবল্য এটসেট্রা। ওকে, যে কোনো প্রকার প্রাবল্য, অর্থাৎ ওই যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মতোই কিছু জিনিসপত্র। এখন আমাদের এই গ্রেডিয়েন্ট জিনিসটা হলো একটা স্কেলার ফিল্ড বা একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করার প্রক্রিয়া। জিনিসটা এরকম, যে একটা স্কেলার ক্ষেত্র আছে এখানে, স্কেলার ফিল্ড, এইটাকে এই গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা ভেক্টর ফিল্ডে পরিণত করতে পারি। সো এই গ্রেডিয়েন্ট জিনিসটা কিরকম? ধরো একটা ক্ষেত্র আছে আমাদের কাছে, ফাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স। সো এইরকম একটা স্কেলার ক্ষেত্র আছে আমাদের কাছে। দেখো এখানে কিন্তু কোনো ভেক্টর সাইন নাই, কোনো আই হ্যাড বা এর উপর কোনো মানে ভেক্টর সাইন নাই। সো আমরা বুঝতে পারতেছি যে এইটা একটা স্কেলার ফিল্ড। সো এইটাকে আমরা একটা ভেক্টর ফিল্ডে এই গ্রেডিয়েন্টের মাধ্যমে পরিণত করতে পারি। এটা কিভাবে প্রকাশ করা হয়? যে একটা এই ন্যাবলাটা যে ছিল আমাদের, এই ন্যাবলার সাথে একটা স্কেলার মানে ক্ষেত্রকে তুমি যদি গুণ করে দাও, তাহলে এইটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এটাকে আমরা গ্র্যাড ফাইও বলে থাকি, গ্র্যাড ফাই। ওকে, এই ফাই কি? এই ফাইটা হচ্ছে একটা স্কেলার ফাংশন বা একটা স্কেলার ফিল্ড। ওকে, তো এখন আমরা কিছু উদাহরণ দেখব। এই ম্যাথটা খেয়াল করো, এখানে বলছে যদি ফাই ইকুয়াল 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড হয়, তবে 2 মাইনাস 1 2 বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তোমরা এটা কিভাবে বুঝবা যে এটা গ্রেডিয়েন্ট? যখন একটা স্কেলার ফিল্ডের সাথে, যখন একটা স্কেলার রাশির সাথে একটা ন্যাবলা এরকম গুণ আকারে থাকবে, তখন তোমাদের বুঝে নিতে হবে আমাদের এখানে গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলছে। সো গ্রেডিয়েন্ট, এটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি, গ্রেড ফাই ইকুয়াল ন্যাবলা ইন্টু ফাই। সো ন্যাবলার ভ্যালু আমরা জানি ডেল ডেল এক্স আই হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই জে হ্যাট প্লাস ডেল ডেল জেড কে হ্যাট।
ইন্টু ফাই এর ভ্যালুটা হচ্ছে 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড। ওকে, এখন এটাকে গুণ করে দাও, পুরাটাকে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা গুণ করে দিতে হবে। তো ডেল ডেল এক্স 2x y to the power 4 minus x square z I hat plus del del y j hat j hatটা পরে দিব, আগে 2x y to the power 4 minus x square z j hat plus del del z 2x y to the power 4 minus x square z। এই জিনিসটার অর্থ কি? এই ডেল ডেল এক্স, এই ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমাদের আংশিক অন্তরীকরণ করতে হবে, প্রথমে এক্স এর সাপেক্ষে, পরে ওয়াই এর সাপেক্ষে, পরে জেড এর সাপেক্ষে। এখন এক্স এর সাপেক্ষে তুমি যখন এটাকে আংশিক অন্তরীকরণ করতে যাবা, তখন কিন্তু এই 2 ওয়াই জেড এগুলো হচ্ছে ধ্রুবক, এখানে শুধু এক্সটা চলক। ওয়াই এর সাপেক্ষে এক্স 2 জেড এগুলো হচ্ছে ধ্রুবক, জেড এর সাপেক্ষে 2x y এগুলো হচ্ছে ধ্রুবক, বাকি যা যা যার যারটা শেষে চলক। সো এখন আংশিক অন্তরীকরণ যদি আমরা করতে যাই, সো ধ্রুবক ধ্রুবকের মতোই থাকবে, 2y টু দি পাওয়ার 4 এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে হয় 1 মাইনাস এক্স স্কোয়ার জেড। এখন এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে তুমি যদি অন্তরীকরণ করো, তুমি পাবা হচ্ছে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল 1 আর কি, ইন্টু জেড, কারণ জেডটা ধ্রুবক আই হ্যাড, প্লাস ওয়াই এর সাপেক্ষে তুমি অন্তরীকরণ করো, 2xটা হচ্ছে ধ্রুবক এবং y টু দি পাওয়ার 4 কে অন্তরীকরণ করলে হয় 4y টু দি পাওয়ার 4 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার জেড। এই পুরাটা হচ্ছে ধ্রুবক, কারণ এখানে কোনো চলক নাই। সো পুরাটা যদি ধ্রুবক হয় তো অন্তরীকরণ করলে পাবো আমরা 0। সো জে হ্যাট প্লাস del del z 2x y to the power 4 minus x square z। সো এখানে এই পুরোটা আবার ধ্রুবক, কারণ এখানে z নাই, এখানে চলক নাই, z এর সাপেক্ষে যেহেতু করতেছি। সো 0 মাইনাস এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার ধ্রুবক, এক্স স্কোয়ারের মধ্যেই থাকবে, জেড কে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো আমরা 1। সো কে হ্যাট। সো এখন আমাদের ভ্যালু বসাইতে হবে, এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় -1, জেড এর জায়গায় 2। সো ওয়াই এর জায়গায় তুমি -1 বসাইলে -1 টু দি পাওয়ার 4 এটা 1ই হবে। সো 2 মাইনাস 2 ইন্টু এক্স এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 2 আই হ্যাড, প্লাস 2 ইন্টু 2 ইকুয়াল হবে 4। সো 4 ওয়াই এর মান হচ্ছে -1, 4 ইন্টু -1 কিউব, কারণ 4 1, ঠিক আছে, জে হ্যাড, প্লাস মাইনাস 2 এর উপর স্কোয়ার কে হ্যাট। এখন তুমি সাজাও, 2 মাইনাস 8 তো কত হচ্ছে -6 আই হ্যাট, 4 4 16, এটা -16 হবে কারণ -1 এর উপর কিউব আছে, -16 জে হ্যাট মাইনাস 4 কে হ্যাট। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। গ্রেডিয়েন্ট অনেক ইজি, কার্লে একটু ঝামেলা আছে, ডাইভারজেন্সে অত ঝামেলা নাই। তো ডাইভারজেন্স জিনিসটা কি দেখো, গ্রেডিয়েন্টে বানানটা একটু ভুল হয়েছে, যাই হোক, গ্রেডিয়েন্টে আমরা একটা স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে পরিণত করেছিলাম, রাইট? ডাইভারজেন্সে আমরা করব তার উল্টাটা, আমরা একটা ভেক্টর ফিল্ডকে, একটা ভেক্টর ক্ষেত্রকে আমরা পরিণত করব স্কেলার ফিল্ডে। এইটা কিভাবে করতে হয়? এইটা ডাইভারজেন্স দ্বারা করতে হয়। সো ডাইভারজেন্স এটা কিরকম, মানে তোমরা, আমি আশা করব তোমরা হচ্ছে ডট গুণন আর ক্রস গুণন এই কনসেপ্টটা তোমরা পড়ে আসছো, যেহেতু তোমরা এইটা হচ্ছে ভেক্টর লাস্ট টপিক হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। তো যেহেতু লাস্ট টপিকে আসছো, তো আমি আশা করব যে তোমরা ডট গুণন এবং ক্রস গুণন সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে আসছো। সো
আমরা একটা ভেক্টর ক্ষেত্র থেকে যদি আমরা স্কেলার ক্ষেত্র পাইতে চাই তাহলে আমাদের ডট গুণন করতে হবে। কিসের সাথে ডট গুণন করতে হবে? ন্যাবলার সাথে। সো ডাইভারজেন্স অফ সামথিং, ধরো এ, এটা হবে এরকম, ন্যাবলা ডট একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিটা থেকে আমরা একটা স্কেলার রাশি বানাতে চাচ্ছি। আমাদের ন্যাবলার সাথে এটা ডট গুণন করে দিলে আমরা আলটিমেটলি একটা স্কেলার ফিল্ড পাবো। ঠিক আছে, এখন এই ম্যাথটা যদি দেখো, এই ম্যাথটা একটু দেখো, এখানে বলছে আর ইকুয়াল এত এত হলে তবে এত বিন্দুতে এটা নির্ণয় করো। দেখো খুবই ইজি। তো আমরা জানি ডাইভারজেন্স আর, যেহেতু আর দেয়া আছে, ইকুয়াল ন্যাবলা ডট আর। তোমরা কিভাবে বুঝবা যে এখানে ডাইভারজেন্সি করতে হবে? এখানে দেখো দুইটাই ভেক্টর রাশি, একটা ন্যাবলা আর মাঝখানে আছে ডট গুণন, তো এখান থেকে বুঝে নিতে হবে এটা হচ্ছে ডাইভারজেন্স। সো এখন ডট গুণন করতে হবে। সো ন্যাবলার ভ্যালু আমরা জানি হচ্ছে ডেল ডেল এক্স আই হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই জে হ্যাট প্লাস ডেল ডেল জেড কে হ্যাট। ওকে, ইন্টু ডট গুণন ডট 3x স্কোয়ার জেড আই হ্যাট প্লাস এক্স ওয়াই জেড কে হ্যাট, সরি প্লাস, সরি মাইনাস, এত কাটাকাটি হয়, জেড কে হ্যাট, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিই। ঠিক আছে, সো দেখো এখানে আমরা একটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে আমরা জানি যে আই ডট আই হ্যাট ডট আই হ্যাট এটার ভ্যালু হচ্ছে 1, কিন্তু আই হ্যাট ডট জে হ্যাট এটার ভ্যালু কিন্তু 0। সেম জে হ্যাট ডট জে হ্যাট, সেম কে হ্যাট ডট কে হ্যাট, প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 1। আবার এখানে জে হ্যাট ডট কে হ্যাট, আই হ্যাট ডট কে হ্যাট, এগুলোর ভ্যালু কিন্তু 0। এগুলো তোমাদের কিন্তু ডট গুণন এবং ক্রস গুণনে শেখানো হয়েছে। ঠিক আছে, সো এটা নিয়ে বেশি মানে কনফিউজড থাকার দরকার নেই। সো এই প্রত্যেকটাকে তুমি যদি এই প্রত্যেকটা সে গুণ করে দিতে চাও, তখন এই আই হ্যাট আর এই আই হ্যাট গুণ করে 1 হয়ে যাবে। সো থাকবে আলটিমেটলি এইটুকু আর এইটুকু। কিন্তু এই অংশটুকুকে তুমি যখন এটা সে গুণ করতে যাবা তখন কিন্তু তুমি ফলাফলটা পাবা হচ্ছে 0, কারণ এই আই হ্যাট আর এই কে হ্যাটটা যখন তুমি গুণ করবা তখন কিন্তু আমাদের এই যে ফলাফলটা আসবে 0। সো আলটিমেটলি 0। সেম এটা জে হ্যাট হবে, অ্যাকচুয়ালি জে হ্যাট, এই কে হ্যাট আর এই আই হ্যাটটা তুমি যখন গুণ করতে যাবা পুরোটাই হবে 0। তো আমাদের কিরকম করে করতে হবে সেটা হচ্ছে ডেল ডেল এক্স, শুধু এই অংশটুকু আসবে, কারণ বাকিটা তো 0ই হয়ে যাচ্ছে, শুধু এই অংশটুকু আসবে 3x স্কোয়ার জেড। এখানে কিন্তু কোনো আই হ্যাট বসবে না, কারণ আই হ্যাট আর আই হ্যাট গুণ হয়ে আমাদের 1 হয়ে গেছে। সো নেক্সট ডেল ডেল ওয়াই, শুধু এইটুকু আসবে, বাকিটুকু গুণ করলে 0 হয়ে যাবে। সো এক্স ওয়াই জেড, তারপর মাইনাস, এই মাইনাসটা এখানে বসাও, ডেল ডেল জেড, শুধু এইটুকু আসবে, বাকিটুকু 0 হয়ে যাবে, এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। ওকে, এখন আংশিক অন্তরীকরণ করো। এখানে এক্স এর সাপেক্ষে 3 আর জেড হচ্ছে ধ্রুবক, সো 3z ইন্টু 2x, কারণ এক্স স্কোয়ারকে তুমি যদি অন্তরীকরণ করো সো 2x পাবা। দেন এখানে এক্স আর জেড ধ্রুবক, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, সো এক্স জেড থাকবে, মাইনাস এখানে জেড হচ্ছে ধ্রুবক, সো এক্স কিউব ওয়াই স্কোয়ারটা থাকবে। এখন ভ্যালু বসাও, জেড এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে -1, এক্স এর ভ্যালু হচ্ছে 2। সো জেড এর জায়গায় বসা হচ্ছে 2, সো 6 ইন্টু 2 2 4 প্লাস এক্স আর জেড 4 মাইনাস এক্স কিউব, 2 এর উপর কিউব দিলে হয় 8 ইন্টু -1 তার উপর স্কোয়ার, সো 424 প্লাস 4 মাইনাস 8। ঠিক আছে, তো 24 4 28 মাইনাস 8 ইকুয়াল 20, সো অ্যান্সার হচ্ছে 20। সো এটা খুব সোজা ছিল। এবার আমরা কিছু এমসিকিউ করবো, সেটা হচ্ছে ডাইভারজেন্স এই জিনিসটা আসলে কি কি মিন করে। তোমরা পদার্থ সেকেন্ড পেপারে স্থির তড়িতে তোমরা বৈদ্যুতিক ফ্লাস্ক সম্পর্কে ভালোভাবে জানবা।
আমি এখানে একটু দেখাই যে ডাইভারজেন্স, এখানে যে অ্যান্সারটা আসবে এটা যদি পজিটিভ হয় তাহলে মিন করবে হচ্ছে এইটা, এই ফ্লাস্কগুলো বাইরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে ডাইভারজেন্স এ। ধরো এটা একটা ক্ষেত্র, এটা একটা ভেক্টর ক্ষেত্র, এর ফ্লাস্কগুলো বাইরের দিকে যাচ্ছে কারণ এটা ডাইভারজেন্স পজিটিভ। তো ডাইভারজেন্স পজিটিভ অর্থ এটা, অর্থাৎ এটা হচ্ছে অপসারী। এমসিকিউতে আসতে পারে অপসারী বা বহির্মুখী, বহির্মুখী যাই বলো না কেন, ঠিক আছে। এবার ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাহলে জিনিসটা কিরকম? তাহলে হবে জিনিসটা হচ্ছে এরকম, এর যে ফ্লাস্কগুলো থাকবে এগুলো হচ্ছে অভিমুখী বা অভিসারী। ওকে, এটা হচ্ছে ডাইভারজেন্স এ নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এবার ডাইভারজেন্স যদি শূন্য হয়, এখান থেকে যে ফলাফলটা আসবে ডাইভারজেন্স এ যদি শূন্য হয় তখন জিনিসটা হবে এরকম, এরকম। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে যা এমসিকিউতে বলবে যে ডাইভারজেন্স মানে একটা জিনিস কখন সলিনয়েডাল হয়। সলিনয়েডাল হয় যখন এটা ডাইভারজেন্স জিরো হয়ে যায়। ডাইভারজেন্স জিরো হলে জিনিসটা হয় সলিনয়েডাল বা চোঙাকৃতি বা সিলিন্ডার আকৃতি। ওকে, সো এই এমসিকিউ গুলো একটু মনে রাখতে হবে ভাইয়া। তো এবার আমরা কার্লে চলে যাই। সো কার্ল জিনিসটা কি, এর জন্য আমরা যদি আগে একটু পড়ছিলাম যে ডাইভারজেন্সে আমরা ভেক্টর ফিল্ড থেকে একটা স্কেলার ফিল্ড পাইতাম। এর জন্য আমরা কি করতাম, ন্যাবলার সাথে ওই ভেক্টর জিনিসটাকে আমরা ডট গুণন করে দিতাম। কার্লে আমরা ভেক্টর থেকে ভেক্টরই পাবো, আমাদের ফলাফলটাও ভেক্টর আসবে। সেম কাজ করতে হবে, বাট ফলাফলটা যেহেতু আমরা ভেক্টর চাচ্ছি তো আমাদের কি করতে হবে, ন্যাবলার সাথে ওই ভেক্টরটাকে ক্রস গুণন করে দিতে হবে। ক্রস গুণন করলে আমরা ফলাফলটা কিন্তু ভেক্টরই পাই। তো এই জিনিসটা হবে, এই জিনিসটাই হচ্ছে কার্ল অফ ওই ভেক্টরটা। ওকে, সো কার্ল জিনিসটা কি মিন করে এইটা যদি একটু বোঝাই, সেটা হচ্ছে ধরো এটা একটা দণ্ড, এটা এটার উপরে এভাবে আছে, এই জিনিসটা যদি না ঘুরে, অর্থাৎ কার্ল যদি মানে জিরো হয়, কার্ল ইকুয়াল জিরো, অর্থাৎ জিনিসটা স্থির, কারণ এর বাঁকানোটা জিরো, তার মানে কি জিনিসটা ঘুরতেছে না। তো কার্লে কার্ল করার পর আমরা যদি ফলাফলটা জিরো পাই তাহলে বুঝতে হবে ওই বস্তুটা, এই জিনিসটা, ক্ষেত্রটা আমাদের স্থির অবস্থায় রয়েছে, মানে এটা ঘুরতেছে না। কিন্তু কার্ল নট ইকুয়াল জিরো হলে, অর্থাৎ কার্লের একটা মান আছে, তার মানে বুঝে নিতে হবে যে এই জিনিসটা স্থির নেই, এই জিনিসটা কোনো একদিকে ঘুরতেছে। কোন দিকে ঘুরতেছে সেটা নির্ভর করবে কার্লটা পজিটিভ হলো নাকি নেগেটিভ হলো তার উপর। এখন কার্ল যদি জিরো হয়, অর্থাৎ জিনিসটা স্থির এবং সংরক্ষণশীল, কিন্তু কার্ল এটার যদি কোনো মান থাকে, এটা যদি নট ইকুয়াল জিরো হয়, সো এটা ঘূর্ণনশীল, মানে এটা ঘুরতেছে তবে অসংরক্ষণশীল। এই এমসিকিউ গুলো তোমাদের মনে রাখতে হবে। সো নেক্সটে চলে যাই, ম্যাথ দেখবো আমরা কার্লের। ম্যাথটা দেখো, এখানে কি বলছে যে যদি এ ইকুয়াল এত এত হয় তবে কার্ল নির্ণয় করো। কার্ল কিভাবে বুঝলাম, এখানে ন্যাবলা আছে এবং ক্রস গুণন আছে, একটা ভেক্টরের সাথে ক্রস গুণন আছে। তো এখান থেকে বোঝা যায় যে এখানে আমাদের কার্ল নির্ণয় করতে বলছে। সো কার্ল অফ এ ইকুয়াল আমরা জানি হচ্ছে ন্যাবলা ক্রস এ, রাইট? ওকে,
আমি আশা করব তোমরা ক্রস গুণন কিভাবে করতে হয় এটা জানো। সো ক্রস গুণন কিভাবে করতে হয়, প্রথমে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট এটা প্রথম রোতে লিখে নিতে হবে। দেন প্রথমে ন্যাবলা আছে নাকি এ আছে, প্রথমে আছে ন্যাবলা। সো আই এর ন্যাবলা সমান আমরা জানি হচ্ছে ডেল ডেল এক্স আই হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই জে হ্যাট প্লাস ডেল ডেল জেড কে হ্যাট। সো আই এর সাথে আছে ডেল ডেল এক্স, সো আই এর নিচে ডেল ডেল এক্স, জে এর নিচে ডেল ডেল ওয়াই, কে এর নিচে ডেল ডেল জেড। ওকে, যার নিচে যার সাথে যা আছে সেটাকে তার নিচে বসাই দেবা। দেন আমাদের কি আছে এ। সো এ সমান এটা। সো আই হ্যাটের সহগ হচ্ছে 4xyz, তারপর জে হ্যাটের সাথে আছে 2x² y, 2x²y, তারপর কে হ্যাটের সাথে আছে হচ্ছে x²y²z। ওকে, সো এখন ক্রস গুণন কিভাবে করতে হয় তোমরা ম্যাট্রিক্স নির্ণয়ের অধ্যায়ে শিখবা। আমি একটু দেখাই যে প্রথমে আইটা সিলেক্ট করবা, প্রথমে এই ভুক্তি দিয়ে আমরা শুরু করব। এই ভুক্তি দিয়ে যদি তোমরা শুরু করো তাহলে এই কলামটা বাদ আর এই রটা বাদ থাকলো কি, এটার সাথে এইটা গুণন মাইনাস এটার সাথে এইটা গুণন। সো ডেল ডেল ওয়াই মাইনাস x²y²z, এটাকে আমি যদি একটু, আচ্ছা এটাকে সেকেন্ড ব্র্যাকেট চিন্তা করো। ওকে, মাইনাস এটার সাথে এইটা গুণ। সো ডেল ডেল জেড 2x²y, তারপর মাইনাস জে, কারণ নির্ণয়কে তোমরা শিখবা যে প্রথম ভুক্তিটা পজিটিভ থাকে, দ্বিতীয়টা থাকে নেগেটিভ, তারপর এটা থাকে আবার পজিটিভ। সো জে হ্যাট যদি করো এবার, আহা এত দেরি হয় কেন, দেখো এবার আমরা যে নিয়ে করতেছি। সো এই লাইনটা বাদ আর এই লাইনটা বাদ, মানে মানে যে এইটা যে সিরিয়ালে আছে ওই দুই সিরিয়ালই বাদ। সো এবার এটার সাথে এইটা গুণন মাইনাস এইটার সাথে এইটা গুণন। সো থাকলো কি ডেল ডেল এক্স ইন্টু x² মাইনাস x²y²z, এটাকে সেকেন্ড ব্র্যাকেট ধরে নাও, মাইনাস এবার এটার সাথে এইটা গুণন। সো ডেল ডেল জেড 4xyz ব্র্যাকেট ক্লোজ, তারপর আবার প্লাস, এবার এই কে হ্যাট নিয়ে করবো। কে হ্যাট নিয়ে করলে এই লাইনটা বাদ আর এই লাইনটা বাদ, তাহলে আমাদের এটার সাথে এইটা গুণন, তারপর মাইনাস এটার সাথে এইটা গুণন। তো থাকলো কি ডেল ডেল এক্স 2x² y মাইনাস ডেল ডেল ওয়াই 4xyz। ওকে, আমি যদি এটাকে একটু ছোট করি, দেখো এখন আমরা এটাকে আংশিক অন্তরীকরণ করব কিভাবে। আইটা এখানে রাখো, আইটা পরে লিখবো আমরা। সো ওয়াই সাপেক্ষে এটাকে আংশিক অন্তরীকরণ করো, থাকবে কি মাইনাস 2y, কারণ দেখো এক্স আর জেড এটা হচ্ছে ধ্রুবক। সো এখানে শুধু ওয়াইকে অন্তরীকরণ করে দিবা, মাইনাস 2y x² z আই হ্যাট। ওকে, তারপর আই হ্যাটটা পরে লিখতেছি, কারণ আই হ্যাট পুরাটার সাথে আমরা বসাই দিব, এই পুরা সেকেন্ড ব্র্যাকেট যেখানে আছে ওইটা পুরাটার সাথে আমরা বসাই দিব। ল্যাপটপ অনেক স্লো করতেছে। মাইনাস ডেল ডেল জেড। ওকে, এবার জেড এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে হবে। সো এখানে যেহেতু জেড নাই তার মানে এটা পুরোটা জিরো হয়ে যাবে। সো আই হ্যাড, তারপর মাইনাস, এবার এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। সো এক্স এর সাপেক্ষে এখানে y² আর জেড এটা হচ্ছে ধ্রুবক। সো শুধু মাইনাস x²টা এটা হচ্ছে আমাদের চলক। ঠিক আছে, সো থাকবে হলো মাইনাস 2xyz মাইনাস, এবার জেডের সাপেক্ষে অন্তরীকরণ করবো। জেডের সাপেক্ষে অন্তরীকরণ করলে জেডটা কাটা যাবে, কারণ জেডের সাপেক্ষে জেডকে অন্তরীকরণ করলে 1 হয়, বাকিগুলো তো ধ্রুবকের মতো থাকবে।
এক্স ওয়াই দেন জে হ্যাট প্লাস এবার এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করবো, বাকিটা ধ্রুবক ধ্রুবকের মতো থাকবে। কিরকম? দেখো এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাবো আমরা 2x, তো 2x আর 2 গুণ করলে হবে 4x ওয়াই, ওয়াইটা থাকলো এখানে। দেন মাইনাস এবার ওয়াই এর সাপেক্ষে এক্স ওয়াই জেডকে অন্তরীকরণ করো, মানে জাস্ট ওয়াইকে অন্তরীকরণ করো, থাকবে কি 4x জেড, 4x জেড। সো এটা হচ্ছে আমাদের কে হ্যাট। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আর কিচ্ছু করা লাগবে না। তোমরা চাইলে এটা আরেকটু সুন্দর করে লিখতে পারো, মাইনাস 2y এক্স স্কোয়ার জেড আই হ্যাট। সো মাইনাস মাইনাস প্লাস, প্লাস তুমি এখন লিখতে পারো যে 2x y জেড প্লাস 4x y জে হ্যাট প্লাস 4x y মাইনাস 4x জেড কে হ্যাট। দেখো যদি এখানে বলতো যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দিত, যে 2 -1 2 এরকম কোনো বিন্দু দিয়ে দিত, তাহলে তুমি এই 2টা এক্স এর জায়গায় বসাইতা, এই -1টা ওয়াই এর জায়গায় বসাইতা, এই 2টা জেড এর জায়গায় বসাইতা। ওকে, তারপর মানটা বসাই দিয়ে তুমি ভেক্টরের মান তো বের করার জানো, তাই না? ভেক্টরের মান কিভাবে বের করতে হয়? যদি ধরো এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস কে জেড কে হ্যাট, এটার ভ্যালু কিভাবে বের করতে হয়? এটার ভ্যালু বের করতে হয় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো এইভাবে যখন কোনো কিছু আই হ্যাট আসতো, এটা হচ্ছে যখন কোনো বিন্দু দেয়া থাকতো তখন, প্লাস জে হ্যাট প্লাস কে হ্যাট এইভাবে যদি থাকতো, তখন এরকম একটা আসতো, তখন তুমি এই এই জিনিসগুলোর উপর এইভাবে স্কোয়ার করে দিয়ে মানটা বের করে দিতে পারতো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। এখানে আমি বেসিক থেকে অ্যাডভান্স কভার করার চেষ্টা করেছি, এর বাইরে কিছু লাগে না। বাট আমি আরেকটা ভিডিও দিব যেখানে আমি কিছু ম্যাথ প্রবলেম সলভ করাবো এই ভেক্টর ক্যালকুলাস নিয়ে, এই ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল, এই সবগুলো টপিকের ওপর আমি হচ্ছে এমসিকিউ এবং কিছু কোয়েশ্চেন সলভ করানোর চেষ্টা করবো ওই ভিডিওতে। সো আই হোপ ইউ গাইজ লাইকড দ্য ভিডিও। সালামু আলাইকুম সবাইকে।